যারা না একটা সময় আমায় বলেছিল যে না না তুমি তো শাড়ি চুড়িদার পরে তুমি তো ক্লিভেজ বার করতে পারো না, বা তুমি তো মানে একদমই স্লিভলেস পরতে পারো না, তোমাকে আমি ঠিক আমার কাজটার জন্য ভাবতে পারছি না, তারা এই জিনিসটা দেখে না আবার আমাকে কল করছে। নমস্কার, 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থাকুন, স্टे ट्यून्ड, ऑल द बेस्ट। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचारेর সমস্ত দর্শককে জানাবো অনেক অনেক শুভেচ্ছা। 24/7 ताजा समाचार समस्त दर्शक के जाना आंतरिक शुभेच्छा। दिस इज मधुर भंडारकर एंड आप देख रहे हो 24/7 ताजा समाचार। बेस्ट विशेस। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন 24/7 তাজা সমাচার আর আমি সপ্তর্ষি। বন্ধুরা, আজকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে স্বনামধন্য মডেল, হ্যাঁ বেলঘড়িয়া থাকেন উনি, নান আদার দেন মৌমিতা বিশ্বাস। ওনার একটি অ্যালবাম খুব ভাইরাল হয়েছে রিসেন্টলি, মন খারাপ। আগে হ্যাঁ, ওনার মন খারাপ হয়নি, অ্যালবামটার নামই মন খারাপ। আমরা জানবো আর কথাবার্তা বলবো ওনার সাথে। প্রথমে তো মৌমিতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। আমরা জিজ্ঞেস করবো মৌমিতা, আমরা যেহেতু প্রথমবার সাক্ষাৎকার করছি তোমার, আমরা জানতে চাইবো যে তোমার এই মডেলিং কেরিয়ারটা কিভাবে শুরু হলো, কেননা তুমি একটা মফস্বলের মেয়ে, খুব স্ট্রাগল তো থাকবেই বিহাইন্ড দিস জার্নি, কি বলবে বলো? প্রথমত আমি বলবো আমি একজন মানে প্রফেশনালি মডেল তো পরে হয়েছি, আগে আমি ছিলাম একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। তো সেখান থেকে আমার ছোটবেলার প্যাশন যেটা মডেলিং এবং অ্যাক্টিং, এটাকে আমি নিয়ে এসেছি বাস্তব রূপে, নিজে করতে পেরেছি। এখন আমি খুবই খুশি এটার জন্য। তো প্রথমেই আমি এরকম মডেল বা অ্যাক্ট্রেস ছিলাম না, অবশ্যই সেটাকে খুবই ছোট ছোট ধাপে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখনো সেরকম কিচ্ছু হয়নি, আশা করছি আগামী দিনে বড় কিছু করতে পারবো। তোমার একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু বলো, যে মানে কিভাবে বেড়ে ওঠা বা কোথায় স্কুলিং বা কি? আমি দমন ক্যান্টনমেন্টে বড় হই, কারণ প্রথমে আমার বাবা বিজনেস করেন ওখানে, এখনো বিজনেস করেন। বাবা এবং মা দুজনেরই প্রথম থেকে আপত্তি ছিল ইন্ডাস্ট্রির ব্যাপারে একটু, তার জন্য আগে কখনো এই বিষয় নিয়ে এগোনো হয়নি। যেটা আমি পড়াশোনা একদম কমপ্লিট করার পরে মানে ভয়তে তাও বাবা মাকে লুকিয়ে এই জিনিসটা আমি করেছি, কিছু সিরিয়ালে কাজ করেছি। তারপরেই বাড়িতে জানতে পারে যে আমি এরকম অ্যাক্টিং এর সাথে জড়িত আছি। মা সাপোর্ট করতো, তারপর আস্তে আস্তে বাবা এখন প্রচুর সাপোর্ট করে। তুমি যেটা বললে যে বাবা মা প্রথম দিকে সাপোর্ট করতে চাইনি, বাবা বিজনেসম্যান একজন আর মা মনে হয় হাউসওয়াইফ, তাই তো? তো তোমার মানে কেউ না কেউ তো মানে ইন্সপায়ার করেছে তোমাকে, তো তোমার ইন্সপিরেশনটা কি ছিল, মানে কাকে দেখে তুমি ইন্সপায়ার্ড হয়েছো? ইন্সপিরেশন সেরকম কিছু না, ছোটবেলা থেকেই 8-5টা বাচ্চার মতন আয়নার সামনে দাঁড়িয়ে এই গামছা দিয়ে চুল বানানো, সেখান থেকেই শুরু। মায়ের শাড়ি পরা, নিজেই আয়নার সাথে কথা বলতাম, এই করে করে মানে একটা সময় আমার মনে হয়েছিল যে আমি এইটা কিছু একটা করতে পারবো, এটা নিয়ে আমি পর্দার সামনে টিভির সামনে দাঁড়িয়ে আমার মানে করাটা উচিত। কারণ আমার যখন বাড়ির থেকে এটাকে আটকেই দিয়েছিল প্রথমে টোটালি, মানে একটা বয়সের পরে আমার মনে হয়েছিল যে না এই সময়টা হয়তো এই কাজটা করার, কিন্তু আমি সেটা করতে পারছি না, তার মানে হয়তো আর হবে না। বাট যেই সময় আমি চাকরি করতে যাব সেই সময় আমার মনে হলো যে না, আমি ছোটবেলা থেকে এটা নিয়ে স্বপ্ন দেখেছি যে আমি মডেলিং করব, র্যাম্প হাঁটছি বা অ্যাক্টিং করছি, আমাকে মানুষজন চিনছে, টিভি সিরিয়াল। তো সেটার থেকে আমার মনে হলো যে না, আমি এটাতেই এগিয়ে যাব। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। তো প্রথম প্রজেক্ট কিভাবে আসে তোমার কাছে? প্রথম যেটা হয় ছোট ছোট করে আস্তে আস্তে এগোতে এগোতে সবকিছু শুনছি যে না এইভাবে এটা হয় না, ওভাবে ওটা হয় না, ছবি ছাড়া হবে না। তো মডেলিং জগতে আসা বা এভাবে আমি কখনো ভাবিনি, কারণ অ্যাক্টিংটাকে আমি সবসময় প্রায়োরিটি দিয়েছি। প্রথমে আমি স্টার্টিং করেছিলাম মানে কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট থেকে, ওখানে স্টার্টিং করি, একটা ছোট্ট গ্রুমিং সেশন চলে, থিয়েটার করি।
তারপরে আস্তে আস্তে আমার কাছে একটা ছোট্ট সুযোগ আসে একটা চরিত্র করার জন্য একটা মেগা সিরিয়ালে, সেটাতে আমি কাজ করি। এরপর একটার পর একটা হতে হতে টোটাল আমি 8টা মেগা সিরিয়ালে কাজ করেছি, প্রথম জি বাংলা আলো ছায়া থেকে লাস্ট কালার্স বাংলা বোন মানে না। তো এরপর আস্তে আস্তে আবার জার্নিটা আমি অন্যদিকে একটু মুভিতে কাজ করার চেষ্টা করছি, আশা করছি আগামী দিনে মুভিতেও কাজ করব। এই ছোটখাটো মিউজিক ভিডিও বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছি এভাবেই। তো দেখতে তোমার 8টা সিরিয়াল হয়ে গেছে, তো কোন চরিত্র বা সিরিয়ালের মানে ঘটনাগুলো যদি আমরা মানে আবার রিকল করি, কোনটা সবথেকে টাফেস্ট ছিল এবং চ্যালেঞ্জিং ছিল মানে ইন টার্মস অফ তোমার অভিনয়ের দিক থেকে বা যাত্রার দিক থেকে? আমি আপাতত বললাম আমি কিছুই করিনি, সবই ছোটখাটো, একদমই সদ্য শুরু করেছি, শিখছি সবার থেকে। তো প্রথমত যেটা বলবো যে ছোট ছোট ক্যারেক্টারে কাজ করেছি, 3 মাস 4 মাস 1.5 মাস এরকম ক্যারেক্টার করেছি। কিন্তু আমার সব থেকে টাফ সিচুয়েশন যেটা গেছিল যে বেলঘরিয়া থেকে টালিগঞ্জ এবং তার থেকে আরো দূরে, যেটা করোনা টাইমে কোভিড এর টাইমে আমরা কাজ করেছি গ্রামের রানী বীরাপানিতে। তো সেই টাইমটা খুবই টাফ ছিল যে অতটা জার্নি করে যাওয়া এবং তারপরে শুটিং করা, মানে আমাদের লাস্ট কবি সুভাষে যেতে হতো, সেখান থেকে গাড়ি আসতো, আরো 8 ঘন্টা জার্নি করে স্টুডিও পৌঁছাতে হতো, তারপর শুট করতে হতো, তারপরে বাড়ি আসতে হতো। তো ওইটা আমার কাছে একটু টাফ লেগেছিল, আর মনে হচ্ছিল কবে এটা শেষ হবে, তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালো হয়। বাট আপাতত এখন মনে হয় যে না, কাজগুলো আবার যদি হতো রিকল তাহলে আবার করা যেত। এই জার্নি থেকে তুমি কি শিখতে পারলে, মানে কি কি শিখেছো? শিখছি এখনো, এবং যেটা আপাতত শিখেছি যে স্ট্রাগলটা তোমাকে সব জায়গাতেই করতে হবে। সেটা মানে অনেকেই না মনে করে যে এটা গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, সো এখানে গ্ল্যামার আছে, চলে আসলাম, মেকআপ করলাম, রেডি হলাম, ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম। এটা তো একদমই না। এর পিছনে যে মানুষগুলো থাকে তারা জানে যে কিভাবে কষ্ট করে বা কিভাবে ছোট ছোট করে কাজটাকে দেখতে, আমরা যখন দেখি জিনিসটা খুবই সুন্দর লাগে, কিন্তু তার পিছনে অনেকটা স্ট্রাগল মানুষের লুকিয়ে থাকে। তো এটাই মানে স্ট্রাগলটা ইজ মেন। তো ডিউরিং দিস জার্নি মানে 8টা সিরিয়াল করার মানে পেছনে অনেক স্ট্রাগল গেছে, তুমি জানালে আমাদের। তো নিশ্চয়ই কোনো ভালো মুহূর্ত গেছে, কোনো ফ্রেন্ড ফিলোসোফার গাইডও হয়তো তৈরি হয়েছে, যদি তুমি কিছু শেয়ার করো, মানে কার থেকে তুমি কি কি শিখেছো? আর যার কথা আমি জীবনেও বলতে ভুলবো না, একটা সময় আমার তখন কত হবে 17-18 বছর বয়স, ঠিক এখন আবার 24। তো সেই টাইমটায় আমি মানে হয়তো আরো একটু ছোট হব, সেই সময়টা ঋদ্ধি সেনের একটা মুভি বেরিয়েছিল। তো সেই মুভিটা তার ফার্স্ট মুভি, এবং সেই মুভিটা আমি দেখতে গিয়েছিলাম যেহেতু বাচ্চাদেরকে নিয়ে একটা মুভি। তো আমার খুবই ভালো লেগেছিল, আমি হলে বসে সিনেমাটা দেখেছি, 2 দিন দেখেছি সিনেমাটা, মানে পরপর। তারপরে আমি লাস্ট পূজার সময় প্যান্টালুন্সের কাজ করেছি, তার সাথে তার মানে সাথে দাঁড়িয়ে তার থেকে আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি যে এত বড় একটা মানুষ ঋদ্ধি সেন, হয়তো তার বয়সটা অনেকটা কম হতে পারে, বাট সে কিন্তু একদমই ওই রকম না। আজকালকার দিনে ছোটখাটো মডেলদের প্রচুর অ্যাটিটিউড থাকে আমরা জানি, কিন্তু সে এতটাই মানে হাম্বেল, এতটাই মাটির মানুষ যে মানে সবার সাথে এত সুন্দরভাবে মিশে আছে, এত সুন্দর কথা বলছে। জাস্ট আমি মানে ওই ফিলটা যে যাকে আমি একদিন টিভির পর্দায় দেখেছি, আমি কখনো ইমাজিন করতে পারিনি যে তার সাথে আমি একসাথে একটা কাজ করব তার অপোজিটে। তো সেটা আমি ভাবতে পারিনি, এবং তার কাছ থেকে আমি এটাই শিখলাম যে তুমি যে কোনো স্তরে পৌঁছে যাও, কিন্তু নিজের মানে নিজস্বতা বা হাম্বেল জিনিসটা কখনো ভুলো না, সব সময় বি হাম্বেল। তো এবার আসবো তোমার মন খারাপের অ্যালবাম নিয়ে কথা বলবো। অ্যালবাম সম্বন্ধে একটু বলো। আমরা অ্যালবামটা দেখলাম, মানে কিছু বোল্ড সিকোয়েন্সও রয়েছে যেটা নেটিজেনদের মানে আকর্ষণ করছে, এবং সেই কথাতেই আসি প্রসঙ্গে যে হঠাৎ করে তুমি এরকম একটা প্রজেক্ট কেন তুমি নিলে? হ্যাঁ, এটা প্রথমে বলি যে আমি আজ পর্যন্ত মানে আমার প্রোফাইল ঘাটাঘাটি করলেও কেউ এমন শুট দেখতে পারবে না যেখানে আমি বোল্ড দেখিয়েছি। এটা আমার ফার্স্ট টাইম, ঠিক আছে? তার কারণ হলো আমি মানে মেন্টালি এটার জন্য আমি কখনো প্রিপেয়ার ছিলাম না। কারণ ফার্স্টে আমার কাছে যখন অফারটা আসে, কিছুদিন আগে জাস্ট আমি বসেছিলাম একটা জায়গায় আড্ডা দিচ্ছিলাম, সেখানে আমাকে কল আসে যে এরকম একটা ক্যারেক্টার আছে, তুমি কি পারবে?
তখন আমি ডিরেক্ট না বলেছিলাম যে না আমি এই ধরনের কাজ করি না, আমি ই-কমার্স করি, আমি মেগা সিরিয়ালস করি, আমি এই ধরনের কাজ করতে পারবো না। তখন সেখান থেকে আমাকে জানানো হয় এই কথাটা সবাই বলছে, কেউই এই কাজটা করতে চায় না, কিন্তু অথচ তারা এই কাজগুলো করে কিন্তু বলছে যে করবো না। তখন আমি তাদের সাথে কিছু ডিসকাস করি বা ডিসিশন নিই যে আমি কিন্তু এই কাজটা করি না, আজকে যদি আমি এই কাজটা করি লোকে আমাকে কিভাবে নেবে বিষয়টা। তো এইসব ডিসকাস করে তাদের সাথে বুঝলাম যে আর আমার সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা লেগেছে যার জন্য আমি এই কাজটা করেছি, এরকম আরো অনেক কাজের অফার আমাদের কাছে এসে থাকে, গানটা মেন যে গানটা, এইরকম গান কলকাতায় কেউ এখনো পর্যন্ত করেননি। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ট্র্যাপ সং কেউ গায় না, এটা একটা ইন্টারন্যাশনাল মানে সং এর একটা জোন ট্র্যাপ সং, যেটা রিজু নামে যে ছেলেটি এখানে সেও অ্যাক্টিং করেছে, আমার অপোজিটে কাজ করেছে, খুব ভালো সে মানে এই জোনটা নিয়ে কাজ করছে, একটা ইউনিক জোন। আমার কাছে মনে হয়েছে কিছু একটা ইউনিক করার সুযোগ পাবো, কারণ সবসময় আমি ইউনিকের জন্য মানে আমি ইন্টারেস্টেড যে ইউনিক কিছু করতে আমি রাজি আছি, যদি সেটাকে আমাকে সুইটেবল মনে হয় যে আমি এটার জন্য মানানসই। তারা আমাকে চুজ করেছে, মানে ভাবনা চিন্তা করে আমাকে চুজ করেছে যে তুমি এই কাজটা করতে পারবে, এবং আমি তাদের সাথে এগ্রি হই একটাই মাত্র কারণ যে এই যে গানটা এত সুন্দর, সে যে মানে এইরকম সচরাচর মানে প্রেমের গান বা প্রেমের ধরনের ভাবনা চিন্তা আমরা মানে একঘেয়ে হয়ে গেছে, এরকম ধরনের দেখি রোমান্টিক জিনিসপত্র সবসময় দেখি, বাট এইখানে যেটা দেখানো হয়েছে বা স্টোরিটা যেটা দেওয়া হয়েছে সেটা টোটালি একটা ইউনিক। আর সব থেকে বলবো যে কৃপা মিউজিক অ্যান্ড ফিল্মস যারা এই কাজটা প্রোডাকশনটা যাদের এত সুন্দর কাজ করেছে, মানে পুরোটাই মানে আমার কাছে একটা হলিউড ফিল এসছে যে জিনিসটা করতে, সেই রকম তাদের স্নেহাদি মেকআপ করেছে, ডিরেক্টর স্নেহাদি এত সুন্দর কাজ করেছে, আমার পুরো লুকটা চেঞ্জ করে দিয়েছে পুরো মানে। আর রিজু তো এত সুন্দর গান গেয়েছে, তার সাথে সে অ্যাক্টিংটাও ভালো করেছে, আশা করছি আগামী দিনে রিজু আরো ভালো অ্যাক্টিং করবে। তো এত যখন মানে নেটিজেন্সদের তুমি মানে আকৃষ্ট করেছো তোমার দিকে, নিশ্চয় কোনো ফ্যান মোমেন্টস থেকে থাকবে বা কোনো ফোন কলস থেকেই থাকবে, এরকম কিছু কি তোমার কাছে এসছে? হ্যাঁ, এখনো পর্যন্ত প্রচুর আসছে, কালকে অব্দিও এসছে যে সবাই বলছে বাবা এরকম একটা ক্যারেক্টার মৌমিতা ভাবাই যাচ্ছে না। তো যারা না একটা সময় আমায় বলেছিল যে না না তুমি তো শাড়ি চুড়িদার পরে তুমি তো ক্লিভেজ বার করতে পারো না, বা তুমি তো মানে একদমই স্লিভলেস পরতে পারো না, তোমাকে আমি ঠিক আমার কাজটার জন্য ভাবতে পারছি না, তারা এই জিনিসটা দেখে না আবার আমাকে কল করছে বা মেসেজ করছে যে বাবা তোমাকে আমি নেক্সট প্রজেক্টের জন্য বলছি। তো এই বিষয়টা যে মানে আমি কেন তাদেরকে বলেছি, আমার কথা হলো বোল্ডনেস তুমি দেখাও, বাট সেই বোল্ডনেসটা যে তোমাকে ভালগার হিসাবে দেখাতে হবে এরকম কোনো মানে নেই, জিনিসটাকে সুন্দরভাবে গুছিয়ে দেখা। আজকে আমি বড় জোরে বলতে পারি যে এইটা সবাই দেখে নিক, এই ভিডিওটা সবাই দেখুক, কারণ কিন্তু এখানে আমার যদি মনে হয় না কারণ নোংরামি লাগবে, যে জিনিসটা নোংরামি দেখতে লাগছে, ঠিক আছে, জিনিসটা সুন্দরভাবে গোছানো একটা ভিডিও যেটা দেখলে মানে হয়তো আর 5টা মানুষের মনে হতে পারে যে এটা একটা ইন্টারন্যাশনাল কাজ, কারণ কালার যেরকম গ্রেডিং আছে, যেরকম সিনস রয়েছে, এগুলো একমাত্র আমাদের টলিউডে খুব মানে কম ইউজ হয় এরকম টাইপের কাজ। একদম। তো তুমি যেটা বললে যে না স্ক্রিপ্টে যদি ডিমান্ড থাকে তাহলে তুমি বোল্ড সিন দিতে মানে রাজি, তো ধরো টলিউডে থেকে ধরো কোনো প্রস্তাব এলো এইভাবে, তখন কি তোমার বাড়ির লোক মেনে নেবে? কেননা রিসেন্টলি এনিমাল হয়তো তুমি দেখেছো, সেখানে কিছু বোল্ড দৃশ্য রাখা হয়েছিল, তো এবার যেভাবে সেটা মানে আপিল করেছে লোককে, অনেকে ভালো চোখে নিয়েছে, অনেকে আবার সেটাকে ভালো চোখে নেয়নি। তো এরকম যদি কোনো প্রস্তাব আসে তখন তুমি কি করবে? ডাইলেমা তো থাকবেই। একদম, আমি অবশ্যই সবকিছু ভাবনা চিন্তা করে নিয়েছি। আর সব থেকে যেটা বলবো যে অ্যাক্ট্রেস বা অভিনেত্রী হওয়াটা খুব একটা বোধহয় সহজ কাজ নয়, কারণ যখনই আমরা অভিনয় করতে আসবো সেটা ছেলে মেয়ে বোধ সবার ক্ষেত্রে, আমি জানি সবাই এই বিষয়টা জানে, তবু আর একবার বলে দেওয়া দরকার যে নিজেকে জলের মতন ভাবতে হয়, কারণ তুমি যেটা নাও সেটাই হলো অভিনয়, তুমি যেটা নাও সেটাই তোমাকে করে দেখাতে হবে, অভিনয়ের মানে হলো এটাই। তো আমরা একটা জলের মতন, আমাদেরকে যেই পাত্রে রাখা হবে সেই পাত্রে মানে আকারটা আমাকে ধারণ করতে হবে। তো সেখানে বোল্ড হোক
বা সেখানে একটা ভিখারিনীর চরিত্র হোক বা পূজারিনী বা ঠাকুমা, আমাকে যদি সেই কাজটায় মানায় আমি অবশ্যই সেটার জন্য করব। কিন্তু অবশ্যই আমি দেখবো যে আমি কাজটা সঠিক জায়গায় করছি না বেঠিক জায়গায় করছি। আজকে আমি বোল্ড চরিত্রের জন্য অনেক জায়গায় কিন্তু মানে অফার পাচ্ছি বা পাই, কিন্তু তার জন্য আমি সব জায়গায় যাব না। আমি দেখবো যে যেইটা আমার জন্য সঠিক বা যেখানে আমার মাইলেজ আছে, যেখানে আমি কাজটা ইউনিক কিছু করতে পারবো সেখানে যাবো। আজকে অ্যানিমেলের সেখানে একটা বড় একটা ভালো একটা ফুটেজ ছিল, ভালো জায়গা ছিল, সেখানে যদি আর 5টা মেয়েকে অফার করা হতো, তারা যদি বোল্ড নাও করতো তারাও কিন্তু যেত, কারণ সেটা একটা বড় ফ্রেম, বিগ ফ্রেম। তো অবশ্যই সেটার জন্য সেই ভাবনা চিন্তাটা মাথায় রেখে যে একদম যে বললাম বোল্ডের অফার দিলাম বলে চলে গেলাম, ওটা না। অবশ্যই এটা না যে টাকা পয়সা বা এটাও ম্যাটার করে না, কাজ একটা মানে আমি যেটা ইন্ডাস্ট্রিতে আসার আগে মনে করেছি, আজকেও সেটা মনে করব যে আমি এখানে স্টার হতে আসিনি বা নক্ষত্র হতে আসিনি, একজন ভালো অভিনেত্রী হতে এসেছি। সেখানে আমাকে লিড দিক বা পার্শ্ব চরিত্র দিক, আমি আমার কাজ থাকবে আমার সেই যে ক্যারেক্টারটাকে সেটাকে ফুটিয়ে তোলা। আবার আসি মন খারাপের কথায়, তোমার কি মন খারাপ হয়? বা মন খারাপ তো হবেই, মানুষ মাত্র মন খারাপ হওয়াটাই মানে বাঞ্ছনীয়, তো সেটাকে কি করে ওভারকাম করো? না, আমার খুব একটা বেশি মন খারাপ হয় না, কারণ দেখলেও বোঝা যায় আমাকে, মানে মন খারাপ করার মতন না কিছু সেরকম জিনিস নেই যে এটা নিয়ে মন খারাপ করবো। হ্যাঁ, মাঝে মাঝে এটা নিয়ে মন খারাপ হয় যে আমি যে ভাবনা চিন্তাটা নিয়ে এগিয়েছিলাম, আমি কি ভুল করেছি না আমি কি ঠিক করছি, আমি যেই পথটা এগোচ্ছি সেটা কি সঠিক না বেঠিক, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করি মাঝে মাঝে। মন খারাপ তেমন কিছু না, যে শুধু প্রেম করা হয় না, না প্রেম কিছু ওরকম প্রেম বা এইসব মানে। তো আমি শুনেছি প্রেমে তো মন ভাঙে, তখনই মন মানে ভাঙাটা সামনে আসে। বাট আমার মন ভাঙে না, কারণ আমার সেরকম কিছু নেই। যদিও থাকে সেটা একজনের সাথে পার্মানেন্ট ভাবে থাকবে, যাকে নিয়ে আমি সারা জীবন এগিয়ে যেতে পারবো, এবং সে যাতে ভরসা এবং তার মানে মমিতা এটা বলছে মানে ক্যামেরা আগে যে মমিতার মন একজনের সাথেই ভাঙবে যাকে নিয়েও পার্মানেন্টলি চিন্তা করবে, তাই তো? একদম। যারা সিঙ্গেল আছো তারা চেষ্টা করতেই পারো। হ্যাঁ, একদম। একটু বলে দিই যে এই যে আমরা যে মন ভাঙা টাকা নিয়ে কথা বলছি, মানে ওর যে অ্যালবামটা, এটা কোথায় আপনারা দেখতে পাবেন, এটা মমিতা নিজেই আপিল করে বলবে একটু বল। অবশ্যই, সেটা হলো ইউটিউব চ্যানেল 12, ঠিক আছে? 12 বলে একটা ইউটিউবে চ্যানেল আছে, যেটাকে আপনাকে TWELVE তে সার্চ করতে হবে, তবে কিন্তু আপনারা এই মন খারাপ যে মিউজিক অ্যালবামটা যেটার কথা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হলো সেটা অবশ্যই দেখতে পারবেন। আর আশা করছি সবার খুব ভালো লাগবে, একটা নতুন ধরনের কাজ। রিজু যে সিঙ্গার আছে এত সুন্দর কাজ করেছে, কৃপা ফিল্ম স্টুডিও খুব সুন্দর একটা কাজকে ফুটিয়ে তুলেছে, এবং শ্রেয়াদি যে আমার মেকআপটা করেছে অত্যন্ত সুন্দর একটা লুক দিয়েছে, যেখানে আমাকে এখন যেভাবে দেখা যাচ্ছে ওখানে কিন্তু পুরো ডিফারেন্ট ভাবে দেখা যাবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। 24x7 তাজা সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।